ডক্টর ইউনূস মোদির বৈঠকের পর হাসিনাকে নিয়ে নতুন চাপে দিল্লি। বৈঠকে ডক্টর ইউনূসকে যা বললেন নরেন্দ্র মোদি। সেভেন সিস্টার্স নিয়ে ডক্টর ইউনূসের মন্তব্যে এবার মুখ খুললেন মোদি। ভারতের সঙ্গে সম্পর্ক নিয়ে যা বললেন সার্জিস আলম। ডক্টর ইউনূস মোদির বৈঠককে কিভাবে দেখছে বিএনপি। আসসালামু আলাইকুম দর্শক, আমাদের হাতে থাকা সর্বশেষ সংবাদে আপনাদের স্বাগত। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে থাকছে বিস্তারিত। ডক্টর ইউনূস মোদির বৈঠকের পর হাসিনাকে নিয়ে নতুন চাপে দিল্লি। ভারতের পক্ষ থেকে বহুরূপী নাটকীয়তা শেষে অনুষ্ঠিত ইউনূস মোদি বৈঠকের পর শেখ হাসিনা ইস্যুতে নিশ্চিতভাবে কূটনৈতিক চাপে পড়বে দিল্লি। বহুল আলোচিত এই বৈঠকে শেখ হাসিনাকে ফেরত যাওয়া হবে কিনা তা নিয়ে কূটনৈতিক মহলে ছিল নানা আলোচনা, কিন্তু সব আলোচনার অবসান ঘটিয়ে ব্যাংককে বিমস্টেক শীর্ষ সম্মেলনের ফাঁকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠকে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সাফ জানিয়ে দিলেন শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠাতে হবে। শেখ হাসিনা গণহত্যায় অভিযুক্ত আসামি। ডক্টর মোহাম্মদ ইউনূসের পক্ষ থেকে শেখ হাসিনাকে ফেরত যাওয়ার বিষয়টিকে বাংলাদেশের কূটনৈতিক সক্ষমতা হিসেবেই দেখছেন আন্তর্জাতিক ও কূটনৈতিক বিশ্লেষকরা। শেখ হাসিনাকে ভারত ফেরত পাঠাবে কিনা তা ভবিষ্যতের বিষয়, কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস শেখ হাসিনা সহ ভারতের সঙ্গে দ্বিপক্ষীয় অন্যান্য ইস্যু যেভাবে তুলে ধরেছেন তা বাংলাদেশের পররাষ্ট্রনীতির ক্ষেত্রে এক ইতিবাচক অর্জন। বিশিষ্ট রাষ্ট্রবিজ্ঞানী প্রফেসর ডক্টর আতাউর রহমান ইউনূস মোদি বৈঠক সম্পর্কে বলেন, আমি এই বৈঠককে ইতিবাচক হিসেবেই দেখছি। বেইজিংয়ে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে ফলপ্রসূ বৈঠকের এক সপ্তাহের মধ্যেই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে ডক্টর ইউনূসের এই বৈঠক বাংলাদেশের কূটনৈতিক সক্ষমতারই প্রমাণ বহন করে। এই বৈঠকের মাধ্যমে ডক্টর মোহাম্মদ ইউনূস তার কূটনৈতিক দক্ষতার প্রমাণ দিয়েছেন বলে মনে করেন রাষ্ট্রবিজ্ঞানী প্রফেসর আতাউর রহমান। তিনি আরও বলেন, ভূ রাজনীতিতে বাংলাদেশ এখন এই অঞ্চলের অন্যতম খেলোয়াড়, যা ডক্টর মোহাম্মদ ইউনূস দেখিয়ে দিয়েছেন। শেখ হাসিনাকে ফেরত পাঠানো প্রসঙ্গে ডক্টর আতাউর রহমান বলেন, শেখ হাসিনাকে দিল্লি এই মুহূর্তে ফেরত পাঠাবে না, এটা আমরা সবাই জানি, ডক্টর মোহাম্মদ ইউনূসও জানেন। কিন্তু মোদির সঙ্গে প্রথম বৈঠকেই এই ইস্যুটি তুলে বলটি এখন ভারতের কোর্টে দিয়েছেন ডক্টর ইউনূস। নিশ্চিতভাবে ভারত শেখ হাসিনা ইস্যুতে এক ধরনের চাপের মধ্যেই থাকবে, কারণ আগামীতে শেখ হাসিনার বিচার হবে, বিচারে তার সাজাও হয়তো হবে। ভারতের তথাকথিত সংখ্যালঘু নির্যাতনের অভিযোগ সম্পর্কে তিনি বলেন, ভারতের সামনে এই ন্যারেটিভ তুলে ধরা ছাড়া আর কোনো ইস্যু নেই। ভারতের পক্ষ থেকে এই ইস্যুতে বাংলাদেশকে চাপে ফেলতে নানা তৎপরতা দেখা গেছে, কিন্তু সেই প্রচেষ্টা তেমন কাজে দেয়নি। পশ্চিমা দেশগুলো, বিশেষ করে যুক্তরাষ্ট্র, সংখ্যালঘু নির্যাতন ইস্যুতে ভারতের সঙ্গে মোটেই একমত নয় বলেন রাষ্ট্রবিজ্ঞানী আতাউর রহমান। তবে ইউনূস মোদি বৈঠককে ইতিবাচক আখ্যা দিয়ে আতাউর রহমান বলেন, বাংলাদেশ এবং ভারতের মধ্যে হাসিনার পতনের পর সম্পর্কের দূরত্ব তৈরি হয়েছে। এ বৈঠকের মাধ্যমে সেই দূরত্ব কমানোর একটা পরিস্থিতি তৈরি হবে বলে তিনি মনে করেন। দুই দেশের মধ্যে একটি কার্যকর সম্পর্ক দুই দেশের জনগণের স্বার্থী প্রয়োজন বলে মন্তব্য করেন তিনি। প্রফেসর আতাউর রহমানের মতে, ইউনূস মোদি বৈঠককে ইতিবাচক হিসেবেই দেখছেন বিশিষ্ট আন্তর্জাতিক বিশ্লেষক অধ্যাপক ডক্টর এম শহীদুজ্জামান। তিনি বলেন, এই বৈঠকের মাধ্যমে ঢাকা দিল্লি সম্পর্কের যে বরফ জমেছে তা হয়তো গলতে শুরু করবে। শেখ হাসিনার পতনের পর ভারত বাংলাদেশের সঙ্গে যে ধরনের বৈরী আচরণ করে আসছে তা থেকে দেশটি এখন সরে এলে তা হবে একটি ইতিবাচক পদক্ষেপ। ডক্টর এম শহীদুজ্জামান বলেন, আমরা জানি এই মুহূর্তে শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর ব্যাপারে দিল্লির কোনো ইচ্ছা নেই। এ ব্যাপারে ভারতের সব রাজনৈতিক দলের মধ্যেও এক ধরনের ঐকমত্য রয়েছে। তবে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক না হলে ভারত যে ভূ রাজনীতিতে পিছিয়ে পড়বে সে ব্যাপারে দেশটির নীতি নির্ধারকরা নিশ্চয়ই অবগত আছেন। তিনি বলেন, মার্কিন যুক্তরাষ্ট্র ও ভূ রাজনৈতিক স্বার্থে ঢাকা দিল্লির সম্পর্কের উন্নয়ন চায়। এ ব্যাপারে ঢাকার সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে দিল্লির উপর এক ধরনের চাপ রয়েছে ওয়াশিংটনের। ঢাকা দিল্লির সম্পর্ক উন্নয়নে গতকালের বৈঠকে নরেন্দ্র মোদীর পক্ষ থেকে ইতিবাচক মনোভাব দেখানো হয়েছে বলে মনে হচ্ছে। সীমান্ত হত্যা, তিস্তার পানি বন্টন সহ বাংলাদেশের সঙ্গে দ্বিপক্ষীয় যেসব সমস্যা রয়েছে তা সমাধানে ভারতের পক্ষ থেকে ইতিবাচক পদক্ষেপ আসে কিনা তা দেখতে আমাদের অপেক্ষা করতে হবে বলে মনে করেন এই কূটনৈতিক বিশ্লেষকরা।
বৈঠকে ডক্টর ইউনূসকে যা বললেন নরেন্দ্র মোদী। ব্যাংককে বিমস্টেক শীর্ষ সম্মেলনের ফাঁকে বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আধা ঘন্টার বেশি সময় ধরে দ্বিপাক্ষিক বৈঠক করেছেন। সম্মেলনে পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালও উপস্থিত ছিলেন। বাংলাদেশের পক্ষ থেকে শেখ হাসিনার প্রত্যর্পণ সহ বিভিন্ন স্বার্থ সংশ্লিষ্ট বিষয় তুলে ধরা হয় বৈঠকে। ভারত ও বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে বাংলাদেশে সংখ্যালঘুদের নিরাপত্তা নিয়ে ভারতের উদ্বেগের কথা তুলে ধরেন বলে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, পরিবেশ পরিস্থিতি খারাপ হয় দুই দেশের সম্পর্কের প্রভাব ফেলে এমন যে কোনো বক্তব্য এড়িয়ে চলার জন্য আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী মোদী, যা সীমান্তে আইনের কঠোর প্রয়োগ এবং অবৈধ সীমান্ত পারাপার প্রতিরোধ, বিশেষ করে রাতে সীমান্ত স্থিতিশীলতা ও নিরাপত্তা বজায় রাখার জন্য প্রয়োজনীয়। তাতে আরও বলা হয়েছে, প্রধানমন্ত্রী বাংলাদেশি হিন্দু সহ সংখ্যালঘুদের নিরাপত্তা ও সুরক্ষা সম্পর্কিত ভারতের উদ্বেগের কথা তুলে ধরেন এবং তাদের বিরুদ্ধে সংঘটিত নৃশংসতার ঘটনাগুলোর পুঙ্খানুপুঙ্খ তদন্ত সহ বাংলাদেশ সরকার তাদের নিরাপত্তা নিশ্চিত করবে বলে আশা প্রকাশ করেন নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রী মোদী বিমস্টেকের সভাপতিত্ব গ্রহণের জন্য বাংলাদেশকে অভিনন্দন জানান এবং ফোরামের নেতৃত্ব আঞ্চলিক সহযোগিতা আরও এগিয়ে নেওয়ার জন্য উন্মুখ হন। নেতারা বিমস্টেক কাঠামোর আওতায় আঞ্চলিক সংহতিকে এগিয়ে নিতে পরামর্শ ও সহযোগিতা বৃদ্ধি করতে সম্মত হন বলে বিবৃতিতে বলা হয়েছে। তাতে আরও বলা হয়, প্রধানমন্ত্রী মোদী দৃঢ় বিশ্বাস ব্যক্ত করে বলেন, দুই দেশের মধ্যে পারস্পরিক স্বার্থের সকল বিষয় গঠনমূলক আলোচনার মাধ্যমে দ্বিপাক্ষিকভাবে সমাধান করা হবে। সেভেন সিস্টার্স নিয়ে ডক্টর ইউনূসের মন্তব্যে এবার মুখ খুললেন মোদী। ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় 7টি রাজ্যকে সেভেন সিস্টার্স নিয়ে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাম্প্রতিক এক মন্তব্যের প্রতিক্রিয়া জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেভেন সিস্টার্সকে আঞ্চলিক সংগঠন বিমস্টেকের অবিচ্ছেদ্য অংশ বলে মন্তব্য করেছেন মোদী। খবর টাইমস অফ ইন্ডিয়ার। থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে আয়োজিত 6ষ্ঠ বিমস্টেক শীর্ষ সম্মেলনের উদ্দেশ্যে রওনা দেওয়ার আগে মোদী এ মন্তব্য করেন বলে জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যমটি। মূলত এই বক্তব্যের মাধ্যমে বিমস্টেক অঞ্চলের সেভেন সিস্টার্সের গুরুত্বের দিকে ইঙ্গিত করেছেন তিনি। চীন সফরকালে এক বক্তৃতায় ডক্টর ইউনূস বলেছিলেন, ভারতের উত্তর পূর্বাঞ্চলে অবস্থিত সেভেন সিস্টার্স নামে পরিচিত 7টি রাজ্য সম্পূর্ণরূপে ল্যান্ডলক। সমুদ্রের সঙ্গে তাদের যোগাযোগের কোনো উপায় নেই। আমরাই এই অঞ্চলের জন্য সমুদ্রের একমাত্র অভিভাবক এবং বাংলাদেশ অন্যদের জন্য প্রধান প্রবেশদ্বার হিসেবে কাজ করতে পারে। প্রধান উপদেষ্টার এ মন্তব্য ভারত জুড়ে ব্যাপক তোলপাড় সৃষ্টি করে। দেশটির রাজনৈতিক নেতা ও নীতি নির্ধারকরা তীব্র প্রতিক্রিয়া জানান। ডক্টর ইউনূসের বক্তব্যের তীব্র প্রতিবাদ জানিয়ে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বলেন, একই সঙ্গে বঙ্গোপসাগরে দীর্ঘতম উপকূল রেখা ভারতের রয়েছে। ভারতের তীব্র প্রতিক্রিয়ার পর প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে ডক্টর ইউনূসের বক্তব্যের ব্যাখ্যা দিয়ে বলা হয়, তার বক্তব্যকে ভুলভাবে উপস্থাপন করা হয়েছে। বৃহস্পতিবার থাই প্রধানমন্ত্রী সিনাওয়াত্রার নৈশভোজে ডক্টর ইউনূস ও নরেন্দ্র মোদী পাশাপাশি বসেছিলেন। শুক্রবার দুপুরে দুই নেতা পার্শ্ব বৈঠকে মিলিত হয়েছেন। ডক্টর ইউনূস অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব নেওয়ার পর এটি দুই নেতার মধ্যে প্রথম বৈঠক। উল্লেখ্য, বিমস্টেক বা বে অব বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টি সেক্টরাল টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক কোঅপারেশন হচ্ছে একটি আঞ্চলিক সংগঠন। বঙ্গোপসাগর সংলগ্ন দক্ষিণ এশিয়ার 5টি ও দক্ষিণ পূর্ব এশিয়ার 2টি দেশের সমন্বয়ে এটি গঠিত। ব্যাংকক সম্মেলনের পর বিমস্টেকের পরবর্তী সভাপতিত্বের দায়িত্ব পাবে বাংলাদেশ। ভারতের সঙ্গে সম্পর্ক নিয়ে যা বললেন সার্জিস আলম। জাতীয় নাগরিক পার্টির এনসিপি উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম বলেছেন, প্রতিটা রাষ্ট্রের মধ্যে আন্তঃদেশীয় আদান প্রদানের সম্পর্ক রয়েছে। বাংলাদেশের বন্দর ব্যবহার করে অনেক দেশ ব্যবসা বাণিজ্য করছে। এটি আদি ঐতিহ্যভাবে চলে আসছে, তবে এগুলো সমতার ভিত্তিতে হতে হবে, কারো একক নিয়ন্ত্রণে নয়। ভারত বাংলাদেশের সম্পর্ক থাকবে, তবে সেটা হবে শ্রদ্ধা ও সম্পর্কের মাধ্যমে। এই সম্পর্কের জায়গা থেকে যদি ডমিনেট করার চেষ্টা করে, তাহলে আমরা আর চোখ রাঙানি দেখব না বলে হুঁশিয়ারি দেন সার্জিস আলম। বাংলাদেশের সঙ্গে ভারত, চীন, যুক্তরাষ্ট্রের সম্পর্ক থাকবে। এই পারস্পরিক সম্পর্কের মাধ্যমে এগিয়ে যাবে বাংলাদেশ, এগিয়ে যাবে বিশ্ব। সার্জিস আলম বলেন, বিগত এক যুগ ধরে গণমুখী মানুষের রাজনীতি ছিল না, তাই আমরা গণতান্ত্রিক প্রক্রিয়ায় নতুন বাংলাদেশ বিনির্মাণে জনগণের কাছে ফিরে যেতে চাই। সরাসরি জনগণের ভোটের মাধ্যমে নির্বাচিত হয়ে সংসদে যেতে চাই। আজ থেকে সেই সাংগঠনিক সফর শুরু হয়েছে বলেন সার্জিস আলম।
আলম। এ সফরের মধ্য দিয়ে মাঠে ঘাটে অলিতে গলিতে মানুষের কাছে যেতে চাই, আমাদের প্রত্যাশা তুলে ধরতে চাই। বাজেট নিয়ে সাংবাদিকের এক প্রশ্নের জবাবে সার্জিস আলম বলেন, বিগত 16 বছরে সব বাজেট ছিল অঞ্চল ভিত্তিক। বাজেটের বেশিরভাগ গেছে দক্ষিণবঙ্গে, উত্তরবঙ্গ শুধু দিয়েই গেছে। এই অঞ্চলে ফসল থেকে নিত্য প্রয়োজনীয় দ্রব্য উত্তরবঙ্গে উৎপাদন হয়, কিন্তু পাওয়ার সময় যতটুকু প্রাপ্য ততটুকু পায়নি। তাই আমরা মনে করি অন্তর্বর্তীকালীন সরকার উত্তরবঙ্গের জন্য যতটুকু বাজেট দরকার ততটুকু রাখবে, এ বিশ্বাস রাখতে চাই। কেননা বৈষম্য করে অন্যায় করে যে বেশি দিন টিকে থাকা যায় না, তার উদাহরণ হচ্ছে খুনি হাসিনা। প্রার্থী মনোনয়নে কেমন চ্যালেঞ্জ দেখেছেন এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, রাজনৈতিক দল হিসেবে মাত্র 1 মাসের দল এনসিপি, তাই সারা দেশে প্রার্থী মনোনয়নে অবশ্যই চ্যালেঞ্জ রয়েছে। আমাদের লক্ষ্য 300 আসনে প্রার্থী দেওয়া, আমরা সেই লক্ষ্য নিয়ে কাজ করছি। যারা নতুন বাংলাদেশ প্রত্যাশা করে, তরুণদের নেতৃত্ব যারা পছন্দ করে, যারা সৎ যোগ্য মানুষ, এমন মানুষকে আমরা মনোনয়ন দিতে চাই, বলেন সার্জিস আলম। এই লক্ষ্য নিয়ে ঈদের পরে সাংগঠনিক কার্যক্রম শুরু করেছে তারা। সাংগঠনিক কার্যক্রম হিসেবে সার্জিস আলম বলেন, প্রতিটি জেলা উপজেলায় আমাদের দলীয় সাংগঠনিক কার্যক্রম 1 মাসের মধ্যে শুরু হবে। আমাদের সারা দেশে অনেক সমর্থক রয়েছেন, শুভাকাঙ্ক্ষী রয়েছে। আমরা 24-এর স্পিরিটকে কাজে লাগিয়ে এগিয়ে যেতে চাই, বলেন সার্জিস আলম। ডক্টর ইউনূস মোদির বৈঠককে কিভাবে দেখছে বিএনপি? ব্যাংককে বিমস্টেক সম্মেলনের ফাঁকে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রথম দ্বিপক্ষীয় বৈঠকটিকে গুরুত্বপূর্ণ হিসেবে দেখছে বিএনপি। বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, বৈঠকটি নিশ্চয়ই অনেক গুরুত্বপূর্ণ। এটার প্রয়োজন আছে এবং প্রয়োজন ছিল। এই বৈঠকের জন্য আমাদের সরকার শতপ্রণোদিত হয়ে চেষ্টা করছিল। এই সময় একটা বৈঠক হওয়ার দরকার ছিল, তারা করেছেন। তবে আমি জানি না বৈঠকের অভ্যন্তরে কি আলোচনা হয়েছে। বিশদ না জানলে এই বিষয়ে কিছু বলতে পারবো না। ডক্টর ইউনূসের সঙ্গে নরেন্দ্র মোদির বৈঠকের পর প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম সাংবাদিকদের বলেছেন, শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করা, সীমান্ত হত্যা, তিস্তাবাদ প্রকল্প প্রভৃতি বিষয়ে আলোচনা হয়েছে। এ প্রসঙ্গে প্রতিক্রিয়া জানতে চাইলে মির্জা আব্বাস বলেন, আমি না জেনে কিছু বলতে পারবো না। যে সমস্ত বিষয় নিয়ে আলোচনা হয়েছে বলে শুনলাম, নেহাতি গুরুত্বপূর্ণ এগুলো। শেখ হাসিনার প্রত্যাবর্তন এবং এই বিচার সময়ের দাবি, জনগণের দাবি, আমাদের দাবি। যদি শুধুমাত্র শেখ হাসিনার প্রত্যাবর্তনের বিষয়ে কথাবার্তা হয়ে থাকে, তাহলে আমি একটু যোগ করতে চাইব, শেখ হাসিনার যেসব সাঙ্গপাঙ্গ আছে সেখানে যারা দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে তাদেরও যেন সঙ্গে ফেরত পাঠানো হয়। বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, ভারতের উচিত শেখ হাসিনাকে অবিলম্বে পাঠিয়ে দেওয়া, যাতে তার বিচারটা হয়। কারণ একটা ফ্যাসিস্টের বিচার হওয়া খুব জরুরি। এটা শুধু বাংলাদেশের জন্য না, সারা বিশ্বের জন্য এটা খুব জরুরি। কোনো ফ্যাসিস্ট কখনো বিনা বিচারে যেতে পারে না। বৈঠকে যে সমস্ত বিষয়ে কথা হয়েছে বলে আপনারা বলেছেন, যেমন তিস্তার পানি আমাদেরকে দিতে হবে এবং তিস্তা বাঁধের প্রয়োজনীয় সংস্কার বাদ আমাদের করতে হবে। তিস্তা ও ফারাক্কার বিষয় নিয়ে বাংলাদেশ কোনো ছাড় দেবে না। তিনি বলেন, এখন বাংলাদেশের মানুষ একটা শক্ত অবস্থানে আছে। ভারতের সঙ্গে যেসব অসম চুক্তি বিগত সরকারের আমলে হয়েছে সেসব চুক্তি বাতিল করা দরকার। যেসব অসম চুক্তি কার্যকর হয়নি সেগুলো বাতিল করতে হবে, বলেন মির্জা আব্বাস। সীমান্ত হত্যা বন্ধ সহ আপনারা যেসব বিষয়ে আলোচনা হয়েছে বলেন, এগুলো যদি হয়ে থাকে আমি মনে করি নিশ্চয়ই ভালো আলোচনা হয়েছে। মির্জা আব্বাস বলেন, বিশ্বাস করি ভবিষ্যতে প্রফেসর ইউনূস সাহেব আরো কিছু আলোচনা করবেন, ভালো ফলাফল আমাদেরকে দেবেন। নির্বাচন ও সংস্কার নিয়ে আমরা অনেক কথা বলেছি। এক গ্রুপ দেশে আছে, আরেক গ্রুপ আছে বিদেশে, যারা নাকি নির্বাচনকে বাদ দিয়ে সংস্কারের কথা বলছেন। আবার বলার চেষ্টা করেছেন সংস্কারের কথা শুনলে নাকি বিএনপির মেজাজ খারাপ হয়ে যায়। আমার এখানে তীব্র আপত্তি। বিএনপি কখনো সংস্কারের বিপক্ষে নয়, বিএনপি বারবার সংস্কারের পক্ষে। একই সঙ্গে বিএনপি নির্বাচনেরও পক্ষে। দুইটারই প্রয়োজন আছে, কিন্তু এমন সংস্কারের পক্ষে বিএনপি নয় যেটি জনগণের অধিকারের বাইরে চলে যাবে, বলেন মির্জা আব্বাস। বিএনপি আর আওয়ামী লীগ এক নয় মন্তব্য করে মির্জা আব্বাস আরো বলেন, একটা গোষ্ঠী বিএনপিকে আওয়ামী লীগের সঙ্গে ব্র্যাকেট করার চেষ্টা করছে। বিএনপিকে আওয়ামী লীগের সঙ্গে ব্র্যাকেট করার সুযোগ নাই। বিএনপির জন্মই আওয়ামী লীগের বিরুদ্ধে, এটা বুঝতে হবে। আপনারা দেখবেন এই গোষ্ঠীরা ফ্যাসিস্ট শেখ হাসিনাকে সমর্থনকারী ব্যবসায়ী মহল, তৎকালীন আমলারা বিভিন্ন সাংবাদিক প্রতিষ্ঠানে প্রধানদের বিরুদ্ধে কিছু বলছেন। আমি ব্যবসায়ীদের নাম বলতে পারি, সেই নাম এখন বলতে চাই না। ওরা এখন সবাই মিলে বিএনপির বিরুদ্ধে লেগেছে। তাদের উদ্দেশ্য একটাই, এদেশে ফ্যাসিজম ও আধিপত্যবাদকে বাংলাদেশে প্রতিষ্ঠা করা।